আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলে নিই, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আমি দুধ পুলি পিঠা বানিয়েছি। পিঠাটা বানানোর সময় ভিডিওটা করতে পারিনি, অনেকটা তাড়াহুড়ো করে পিঠার আয়োজনটা করেছি। সকাল সকাল ছেলে দুদিন যাবতীয় বলছিল সে দুধ পুলি পিঠা খাবে, স্কুলে নিয়ে যাবে, তার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চেয়েছিলাম নগদে পিঠাটা বানাই, তো অফ স্ক্রিনে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়ো করে পিঠাটা বানিয়েছি, যেহেতু সকাল সকাল ছেলেকে খাইয়ে আবার স্কুলে দিতে হবে। এটা তো অবশ্যই জানেন যে এটা কতটা পরিমাণে টাফ। তো এটা শেয়ার করতে পারিনি, তো জাল করা অবস্থাতেই ভিডিওটা করে নিয়েছি। তো এই তো আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে। অনেকক্ষণ জাল করে গাঢ় করে নিয়েছি দুধ পুলি পিঠাটা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গাঢ় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। দুধটা অনেকক্ষণ জাল করে ঘন করাতে অনেকটা মালাইয়ের ফ্লেভার আসছিল, খুব ভালো লাগছিল। আর এই তো আমার ছেলে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, আর ওর ফ্রেন্ডসদের জন্য আলাদা একটা টিফিন বক্সে দিয়েছি। আর ও যেহেতু বেশি খাবে না, এখানে 3টা দিয়েছি। তারপর ওর টিফিনের টাইম খুব কম দেয়, তো অল্প সময় যতটুকু খাওয়ার খায়। আর সবসময় সাইডের আরেকটাতে আমি ফ্রুটস দিয়ে দিই। আর ওর ফ্রেন্ডসদের জন্য যে বক্সে আমি পুলি পিঠাটা নিয়েছি সেটা আমি ম্যামের হাতে দিয়ে আসবো, সেই দিয়ে দেবে। বাচ্চাদের হাতে দিয়ে দিলে ওরা দিতে পারে না, তো আমি ম্যামের কাছে নিয়ে দিয়ে আসছি আর বলে দিয়েছি যে তাদের যাতে দেয়। তো অনেক জায়গার নিয়মই একদম আলাদা। আমাদের দেশে কিন্তু বাচ্চাদের কোনো কিছু দিলে ওদের বললে কিন্তু সেটা আমাদের দেশে শেয়ার করলে সেটা খায়, কিন্তু এখানে ওরকম না। এমনিতে দেখলে বলে কি, কিন্তু সেটা খেতে পারে না যদি না ম্যাম অর্ডার দেয়, যদি না ম্যাম বলে যে এটা খাও, দেখো কেমন। তা না হলে এটা খায় না, এতে করে প্যারেন্টসরা রাগ করে। সব দেশের নিয়মই একটু আলাদা। এই তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আপনাদের কাছে পুলি পিঠাটা শেয়ার করছি। আমার পুলি পিঠার ভেতরে এরকম হয়েছে, ক্ষীর খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে অনেকক্ষণ জাল করাতে আর গাঢ় হওয়াতে। খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কষ্ট করেও যদি কোনো কিছুর একটা আয়োজন করি আর সেটা যদি কারোর সাথে ভাগ করে খাওয়া যায়, সেটার আনন্দটাই থাকে একদম অন্যরকম। আর আমার কাছে এটা অনেক ভালো লাগে। যেহেতু ডিসেম্বর মাস, শীতের দিন, তো এই শীতের মধ্যে কিন্তু অনেকেই পিঠাপুলির আয়োজন করছে। শুধু আমরা না, ইন্ডিয়ানরাও অনেক ধরনের অনেক পিঠা বানায়, সেটা আমাদের কাছে শেয়ার করে, আমরাও শেয়ার করি। তো এই তো দুপুরবেলা, তো দুপুরের দিকে আমার মেয়ের শরীরটা তেমন বেশি একটা ভালো না, তার ঠান্ডা লেগে আছে। তো ঠান্ডার মধ্যে ও বলছিল খিচুড়ি খাবে, তো ওর জন্য আলাদা করে আমি একটু সবজি খিচুড়ি করছিলাম। ঘরের মধ্যে যা যা সবজি ছিল, গাজর, টমেটো, আলু, ওই কিছু সবজি দিয়েই ভাবলাম একটু খিচুড়ি করি। ভাতের চাল দিয়েই আমি খিচুড়িটা করছি। আমাদের জীবনে এমন এমন কিছু কষ্টের মুহূর্ত আছে, যে মুহূর্তের কথা আমরা মনে করলে ভাবি যে আমাদের থেকে কষ্ট মনে হয় পৃথিবীর কেউই পায় না, আর আমাদের কষ্টটাকে আমরা সবসময় বড় বলে মনে করি। কিন্তু আস্তে আস্তে সবার সাথে যখন মিশি, সবার ঘটনা জানি, সবার ঘটনা শুনি, সব কিছু শোনার পর মনে হয় তাদের ঘটনার তুলনায় আমাদের কষ্টের ঘটনা কিছুই না, একদম তুচ্ছ। আমার ক্ষেত্রে আমি এটা মনে করি। অবশ্য আমি সেটা আগেও ভাবতাম যে আমার মতো কষ্ট মনে হয় পৃথিবীর কেউ পায়নি, আমার কষ্টটাই সব থেকে বড়, যেটা সত্যি কথা। কিন্তু এখন মনে হয় আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে ভালো রেখেছে, সুখে রেখেছে সব দিক দিয়ে। আর অন্যের কষ্টের কথা শুনলে এখন মনে হয় আমার জীবনে কোনো কষ্টই ছিল না। জীবনটা বড়ই অদ্ভুত, অন্যরকম। সবার সাথে মিশছি, জানছি, দেখছি। আমি আমার ইউটিউব লাইভে আসার পর অনেকের গল্প শুনেছি, অনেকের কাহিনী শুনেছি, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। অনেকের কিছু প্রিয় কথা, তাদের পারিবারিক কথাও আমার কাছে শেয়ার করেছে। আমি জানি না তাদের এতটুক কথা শোনার মতো আমার যোগ্যতা আছে কি না, তবে আমি
নিজের উপর এতটুকু প্রাউড ফিল করি, তারা আমাকে এতটা ভালোবাসে যে তাদের ছোট ছোট কিছু বিষয়টাও আমার কাছে শেয়ার করে, আমিও শেয়ার করি। অলরেডি আমি অনেক আপুদের সাথেও আমার কিছু আলাদা পারিবারিক বিষয়ে অনেক কিছু শেয়ার করেছি, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। তো ওই তুলনায় এখন আমার মনে হয় আমার প্রিয় আপুদের যে সমস্ত ঘটনা কাহিনী তাদের কাছ থেকে আমি শুনি, জানি এবং শুনছি, তো এত কিছু শোনার পরে এখন আমার মনে হয় আমার কষ্ট কিছুই না। আসলে সত্যি বলতে আমরা কিন্তু এটাই মনে করি যে আমাদের মতো কষ্ট কেউই পায় না, আমাদের কষ্টটাই সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বেশি কষ্ট যদি পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা, এটা আমাদের একটা ধারণা থাকে। কিন্তু এই ধারণাটা আসলে একদমই ভুল। এবং কি বলবো, এটা আমাদের আসলে নিজেদের একটা আবেগ, যেটা আমরা সবসময় মনে করি যে আমরাই ঠিক। এখন আমার আসলে মনে হয়, আমি এই জিনিসটা ভাবি প্রচণ্ড পরিমাণে, মনটা ভীষণ পরিমাণে খারাপ। আমি কি বলছি না বলছি আমি নিজেও জানি না। 2 দিন যাবৎ আমার এত পরিমাণে কষ্ট লাগছে। পরশুদিন দুপুরবেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছি, তোদের ঘুম পাড়ানোর পর আমার ভেতরে না কীরকম একটা অস্থিরতা কাজ করছে। তো অনেকক্ষণ কান্না করলাম, হাজব্যান্ডকে ফোন দিলাম, হাজব্যান্ডও কথায় কথায় আমাকে সান্ত্বনা দিল, কান্নাকাটি করো না, অসুস্থ হলে চলো হসপিটালে নিয়ে যাব। তো আসলে মনের অস্থিরতা কি ডাক্তার দিয়ে সারে? ওটা তো হয় না, তাই না? তা আমি শুধু বলছিলাম যে আমার যে কেমন যেন লাগছে, যেমন একদম ভেতরের দিক দিয়ে পুড়ে গেলে যেরকম লাগে না, এরকম। তো কি বলবো, আমার এই অনুভূতিটা আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না। তারপরে আম্মুকে ফোন দিলাম, আম্মু অনেকটা সান্ত্বনা দিল। তারপরে না আল্লাহকে আস্তে আস্তে ডাকতে ডাকতে মনটা শান্ত হয়। সকল কিছুর মালিকই আল্লাহ, একটা মানুষের মন শান্তি করার মালিকও আল্লাহ। আমরা কোথাও শান্তি পাবো না, একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে গেলে যে শান্তি পাওয়া যায়, এটাই আসলে বাস্তব সত্যি কথা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মলাই মাছের ভুনা রান্না করে নিয়েছি। মলাই মাছটা আমি মাখিয়ে রান্না করেছি। এমনিতেও ছোট ছোট মাছ যদি আমার ঘরে আনে তাহলে সেটা আমি মাখিয়েই রান্না করি, এতে করে না মাছটা ভাঙে না, একদম আস্ত থাকে, নড়াচড়া ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে আপনার মাছ ভুনাটা হয়ে যায়। তো এভাবে সহজ হয়, তো এভাবে আমি করে নিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, অনেক আগে আমার প্রিয় আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা যেন তাদের কাছে শেয়ার করি। তো যে আপুরা জানেন তারা তো জানেনই। তো আজকে আমি আপনাদের কাছে বাদামের ভুনার রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা। তো আমি বাদামটা দেখতেই পেরেছেন, এটা আমি একটু ভেজে নিয়েছি। বাদামটা ভেজে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। আমাদের দেশে না বাদামটা ভাজার পর কুলার মধ্যে নেয়, কুলার মধ্যে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেয়, সুন্দর করে ঝাড়িয়ে। তো আমি ভালো করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে এখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে বাদামের যে লাল আবরণের যে হালকা ময়লাগুলো সেটা চলে যাবে, আর বাদাম ভাজার যে একটা পোড়া পোড়া গন্ধটা সেটা থাকে না, তার জন্য ধুয়ে নিয়েছি। আর এমনিতেও বাদামটা যদি একটু ধুয়ে ভিজিয়ে রাখা হয় এতে করে বাদামটা নরম হয়ে যায়। আর এটা যদি আপনি ব্লেন্ডার করেন বা পাটার সাহায্যে বেটে নেন তাহলে খুব দ্রুত বাটাটা হয়ে যায়, আর বাদামের পেস্টটাও খুব মিহিন হয়। তো এই তো আমি আমার একটা ব্লেন্ডার জারে বাদামগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বাদামের পরিমাণ অনুযায়ী পানিটা বেশি দিয়েছি, এতে করে পেস্টটা খুব সুন্দর হয়। এই তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে মিহিন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বাদামের পেস্টটা পুরোটা বাটিতে নিয়ে নেব। আর ব্লেন্ডার জারের মধ্যে যেই অবশিষ্ট বাদামের পেস্টটা আছে সেটা তো আর এমনি এমনি আসে না, সেটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার জারটা একটু হালকা ধুয়ে সেই ধোয়া পানিটা এখানে দিয়ে দেব। এখন এটা পুরোপুরি মিক্স করে নেব। একটু পাতলা করে নিলে ভালো হয়, যখন আমি এটা রান্না করব এতে করে কড়ার মধ্যে লেগে যাবে না। আজকে আমি বাদাম ভুনার সাথে ছোট চিংড়ি মাছ ইউজ করব, দেশি চিংড়ি মাছ আর কি, যেটা আম্মু দিয়ে দিয়েছিল আব্বুর কাছে। তো সেটা দিয়েই আমি বাদামের ভুনাটা করব। এভাবে বাদাম ভুনাটা করলে না একটা দেশি স্বাদ পাওয়া যায়, তো সেভাবেই করে আপনাদের কাছে শেয়ার করব। তো এই তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি।
ভালো করে রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আদা বাটা, এটাও দিয়ে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। হালকা যখন এটা মিক্স করার পর আমি একটু পানি দিয়ে দিই। এটা আমি সবসময় করি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আদা রসুনটা দেওয়ার পর তেলটা ছিটে আসে, তো ওই মুহূর্তে যাতে তেলটা বেশি ছিটাছিটি না করে তখন আমি পানিটা দিয়ে দিই। পানিটা দেওয়ার পর কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসে। আর তখন না আমি হলুদ মরিচ বাদবাকি যে মশলাগুলি আছে সেগুলি অ্যাড করে দিই। তো এভাবে করেই আমি সবসময় মশলাটা এভাবে কষাই। এটা তো আপনারা দেখেন জানেন, তারপর আজকে আমি আপনাদের কাছে আবারও এটা বলে দিলাম, আমি এভাবেই রান্না করি। তো এখন আমার মশলাটা কষিয়ে আসার পর এখানে আমি যে ছোট ছোট চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষিয়ে আসার পর বাটিতে রাখা বাদামের পেস্টটা দিয়ে দেব। বাদামের পেস্টটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম মিডিয়াম লো আঁচে থাকে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এখন আমি ভালো করে বাদামের পেস্টটা মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়াচাড়া বন্ধ করি তাহলে নিচের দিক দিয়ে লেগে যাবে, পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না। আর এই বাদামের পেস্টটা আপনারা চাইলে পোলাও দিয়ে, গরম ভাতের সাথে, তারপরে যদি চান রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, চাপটি দিয়ে খেতে পারেন। এটা আপনাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যেটা ভালো লাগে সেটার সাথেই খেতে পারেন, আর খেতে ভীষণ মজা লাগে। এই রেসিপিটা যদি আপনি রান্না করেন এর সাথে আপনার অন্য কিছু না হলেও চলবে, এটা দিয়ে আপনি খুব মজা করে খাবারটা খেতে পারবেন, যা খুশি তা। আর আমাদের দেশে খুবই জনপ্রিয় এই রেসিপিটা। যে কোনো অনুষ্ঠান হোক বা কোনো আয়োজন হোক বা শীতকালে বেশিরভাগই এই বাদামের ভুনাটা করা হয় চিতই পিঠা দিয়ে, তারপর চাপটি দিয়ে আমরা এটা খাই, ভালো লাগে অনেক। আর মরিচের যেই ফ্লেভারটা এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। যারা বেশি ঝাল খান তারা দিবেন বেশি ঝাল, আর যারা কম খান তারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বাদাম ভুনা। চাইলে এখানে আপনারা সামুদ্রিক চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। আমার কাছে এটা ছিল, এটা বেশি মজা, তাই এটা দিয়েই করেছি। আর আমার প্রিয় আপুদের, দিদি ভাইদের রিকোয়েস্ট রইল একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো মেয়ের জন্য খিচুড়িটা রান্না করেছিলাম, তো এখন মেয়েকে খাওয়াবো। এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদের কাছে কি ভুলভাল বলেছি আমি নিজেও জানি না। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।